কেউ খালি দুজনের ছবি বাসা, আমার ছবি বাসা না কে? সুজন ভাই কিছু বলছেন? বলছি খালি আপনার ছবি আর হইলো জাহিদ ভাইয়ের ছবি বাসে, আমার এখ- ছবি বাসে না কে? এখন কি আপনি ছবি সেট করেন এই জন্য আপনার ছবি আসে নাই। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখা যায়? স্যার, আর একটু বড় করলে ভালো হইতো। আরো বড় করা লাগবে? আচ্ছা ঠিক আছে, আশাবাদী এখন দেখা যাওয়ার কথা। সুজন বন্ধু করা যায়, জুম করা যায়, জুম করতে পারো তুমি। দুই স্ক্রিন ধরে টাইনে জুম করে নিতে পারো। দেখেন, ও আচ্ছা। আজকে হচ্ছে লিজ ফাইন্যান্সিং এর দ্বিতীয় ক্লাস। এখানে আমি 2 নম্বরের একটি অঙ্ক করাবো, আশাবাদী বুঝতে পারবেন। দেখেন, আমি একটু পড়তেছি, শোনেন সকলে মনোযোগ সহকারে। এ কোম্পানি ইজ থিঙ্কিং টু পারচেস আ মেশিন ফর টাকা 12,500। একটা কোম্পানির একটা মেশিন ক্রয় করার কথা, বা মেশিন ক্রয় করবে 12,500 টাকায়। দ্য কোম্পানি ক্যান ব্রোড 12,500 at an annual installment, 12% interest to be paid annual repayment in 5 equal installment। এইটা একটা শর্ত দেওয়া আছে। দেখেন, আপনি একটি মেশিন ক্রয় করবেন, এই মেশিন ক্রয় করার এখানে 2টা শর্ত দেওয়া আছে। ঠিক আছে, এক কথায় আমরা কোন শর্তটা গ্রহণ করব এটা আমাদের বিষয়। এবার লেখছে দেখেন, অর, আমি অর্থটা পরে বলতেছি, অর অথবা ইট ক্যান টেক দ্য মেশিন ফ্রম অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট অফ দ্য অফ টাকা 3,000 আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট স্টেট লাইন মেথড basis of depreciation is allowed. The company pay tax 40%, which alternative should be accept। প্রশ্ন হচ্ছে দেখেন এটা, which alternative should be accept, এটা প্রশ্ন। ঠিক আছে, জি এখন এছাড়া এই বাদবাকি অংশটা আমরা একটু পড়বো। দেখেন, দেখেন দুইটা, আমাদের যে 2টা শর্ত আছে, আমি 2টা শর্ত আপনাদেরকে একটু বুঝে বলি। একটা শর্ত হচ্ছে আপনি এই মেশিনটা লিজে আনবেন। লিজ বলতে এই দেখেন, এই পরের অপশনটা, ইট ক্যান টেক দ্য মেশিন ফর অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট। আপনি এটা বাৎসরিক লিজে পরিশোধ করতে পারেন 3,000 টাকা করে। দেখেন, আপনি যদি 12,500 টাকার একটি মেশিন ক্রয় করেন, আপনি প্রতি বছর 3,000 টাকা করে পরিশোধ করতে পারেন। তাহলে আপনি মেশিনটা আনবেন কিভাবে বলেন? লিজে। লিজ বোঝেন? জি স্যার। লিজ বলতে আপনি একজনের কাছ থেকে মেশিনটা আনবেন, ব্যবহার করবেন, এবং বছর শেষে তাকে টাকা দিবেন। বছর শেষে ধরেন তাকে 3,000 টাকা করে দিলেন। স্বাভাবিকভাবে দৃষ্টিতে দেখলে আপনি যদি একজন মালিককে 3,000 টাকা করে দেন, 12 মাসে দিতে হবে আপনাদের কত, সরি, 12, এনে 12,000 না, 13,37। 3,000 টাকা করে দিলে আপনার 5 বছরে, 5 বছরে দিতে হচ্ছে 15,000 টাকা। কত টাকা বলেন? 15,000 টাকা। মেশিনটার দাম কত টাকা? কথা বারো বলেন। হাজার পাঁচশো 12,500 টাকা। 12,000। তাহলে লিজে দিলে আপনাদের যাবে 15,500 টাকা। এটা তো আমরা একটা নর্মাল হিসাব করছি নাকি? জি। আচ্ছা, মানে ধার করে আনেন, কারণ আপনি যদি একজনের মেশিন, আপনি 12,500 টাকার মেশিন একটা নিয়ে আসেন, তাহলে আপনার মাসে, বছরে যদি আপনি 3,000 টাকা করে কিস্তি দেন, আপনার 5 বছরে পরিশোধ করতে হবে 15,000 টাকা। ঠিক আছে, এইটা একটা সিস্টেম। জি স্যার। এটা কি একটা সিস্টেম? সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আমি এই মেশিনটা ক্রয় করে আনবো। বলেন কি করে আনবো? ক্রয় করে। ক্রয় এখন করে। কিভাবে ক্রয় করব? আমার নিজের পকেটে কিন্তু টাকা নাই। এখন আমি ব্যাংক থেকে। ক্রয় করব ব্যাংক থেকে ঋণ এনে।
বলেন আমি ক্রয় করব কিভাবে? থেকে ঋণ নেবে। ব্যাংক থেকে ঋণ এনে। ব্যাংক থেকে ঋণ আনবো, ব্যাংক থেকে ঋণ এনে আমি এটাকে ক্রয় করব। এখন ব্যাংকওয়ালারা কি আমারে ফাও দেবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার ব্যাংকে কি পরিশোধ করতে হবে? সুদ এক্সট্রা টাকা ইন্টারেস্ট। পরিশোধ করতে হবে নাকি? জি। আচ্ছা, আমাদের প্রশ্নে দাঁড়ান একটু দেখে দেখে টাইপিং করছি তো, একটু 1 মিনিট হোল্ডে থাকে, আমি একটু মিলাচ্ছি, প্রশ্নটা মনে হয় একটু ভুল আসছে, ঠিক আছে? না, যাই হোক, ভুল আসে নাই। শোনেন, এবার হচ্ছে আর দ্বিতীয়টা কি, ধরেন আপনি একটা ব্যাংক থেকে ঋণ আনবেন, টু ব্রোড এর ব্যাংক, একটা ব্যাংক থেকে আপনি 12,000 টাকা ঋণ আনবেন, একটা ব্যাংক থেকে কি করবেন? 12,000 টাকা ঋণ আনবো। এই ব্যাংকে আপনি ইন্টারেস্ট দিবেন 12%। ব্যাংকে ইন্টারেস্ট দিবেন কত পার্সেন্ট? 12%। 12%। আচ্ছা, ব্যাংকে যদি আপনি ইন্টারেস্ট দেন, তাহলে সুদে আসলে ব্যাংকেও তো আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে হবে নাকি? কথা বলেন, আপনি ব্যাংক থেকে যদি ক্রয় করে আনেন, তাহলে আপনাকে তো ব্যাংকে তো টাকা দিতে হবে। ব্যাংকে কি 5 বছর আপনার এটা টানতে হবে না? জি। তাহলে আপনি ব্যাংকে সুদ আসল সহ এই মেশিনটার বাবদ কত টাকা দিবেন, এটা তো আমাদের বের করতে হবে নাকি? জি। তাহলে আমরা এই দুইটা সিস্টেমের বর্তমান মূল্য বের করব। দুইটা সিস্টেমের কি বের করব বলেন? বর্তমান মূল্য। বর্তমান মূল্য যার কম হবে, আমরা সেই প্রকল্পটি গ্রহণ করব। কি বলছি? দুইটি প্রকল্পের যেটা কম, আমরা সেটা কি করব? গ্রহণ করব। প্লিজ গ্রহণ কথা বলেন। করব। গ্রহণ করব। এখন গ্রহণ করব। সব থেকে বড় অপশনটা হচ্ছে পারচেস অপশন। বলেন কি করতে হবে আমাদের? কোনটা সব থেকে বড়? পারচেস অপশন। এখন লিজ অপশনটা সহজ। এই যে ইট ক্যান বি টেক মেশিন ফর দ্য অ্যান্ড লিজ পেমেন্ট ফর দ্য 3,000 টাকা করে, এইটা সহজ। কিন্তু আমরা যদি এটা কি বলি ব্যাংক থেকে ঋণ আনি, তাহলে আমাকে ব্যাংকে টাকা পরিশোধ করতে হবে কিস্তি সাপেক্ষে। ব্যাংকে টাকা পরিশোধ করতে হবে কিভাবে বলেন? কিস্তি সাপেক্ষে। কিভাবে বুঝলাম? আবার দেখেন, এ কোম্পানি ক্যান ব্রোড 12,500, কোম্পানি যদি 12,500 টাকা ধার করে আনে, এটা ক্রয় করে, at an annual installment, বাৎসরিক কিস্তি দেবে, annual interest 12% to be paid annual payment, annual repayment for 5 equal installment, 5টা কিস্তিতে পরিশোধ করবে। ব্যাংকে এই টাকাটা কিভাবে পরিশোধ করবে বলেন? 5টা সমান কিস্তিতে পরিশোধ করবে। কিস্তিতে। এখন কিস্তিতে পরিশোধ করলে মোট কি পরিমাণ টাকা আমার ব্যাংকে পরিশোধ করতে হবে, এটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে? এখন তাহলে আমি কিস্তি যেহেতু দিব, তাহলে আমার কিস্তি কত টাকা করে দিব সেটা আগে বের করতে হবে, এরপর কিস্তি শিডিউল করব। প্রথমে বললাম আমাদের বের করতে হবে কি বলেন? কিস্তির পরিমাণ। এরপরে কি বের করব? কিস্তির শিডিউল বের করব। ক্লিয়ার বিষয়টা? জি। আচ্ছা, বলেন তো তাহলে আমরা কি পরিমাণ টাকা এই যে ধার আনবো? 12,500 টাকা। কত টাকা আনবো বলেন? 12,500 টাকা। এই 12,500। 12,500 টাকা পিবি। কত বছরের জন্য আনবো? 5 বছরের জন্য। নাম্বার অফ ইয়ার 5। কত পার্সেন্ট সুদের হার ব্যাংকের? 12%। এই কারণে লিখলাম 0.12। আমরা বের করব ALR, মানে এক কথায় আমরা যাকে বলি অ্যানুইটি, কিস্তি। ALR এর পুনরূপ কি? অ্যানুয়াল লিজ রেন্ট। এখানে ALR এর পুনরূপ কি? অ্যানুয়াল লিজ রেন্ট। এক কথা হচ্ছে বাৎসরিক কিস্তির পরিমাণ নির্ণয় করতে বলছে। কি বের করতে বলছেন? বাৎসরিক কিস্তির পরিমাণ। এখন বাৎসরিক কিস্তির পরিমাণ। পিবির কিস্তি নির্ণয়ের সূত্র এইটা, পিভি ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার টু দ্য পাওয়ার এন। এটা হচ্ছে পিবির কিস্তি নির্ণয়ের সূত্র। বলেন এটা কি পিবির? কিস্তি নির্ণয় সূত্র। এবার এই দেখেন, এই পিবিটা পাইলাম 12,500, এই লিখলাম 12,500,
ঠিক আছে সবাই? প্লাস IN বাই N। এবার দেখেন আই এর মান হচ্ছে 15% নাকি সরি 12%, এর মান কত 12%। পার্সেন্ট? 12%। 12%। আচ্ছা, এরপরে আমরা এই পার্টটুকু করব, এই সম্পূর্ণ পার্ট আপনারা একত্রে করবেন। যারা ক্যালকুলেটরে পারেন তারা একটু করেন যদি পারেন। 1.12 এর উপর পাওয়ার দিবেন হচ্ছে 5, এখানে আসে। আচ্ছা, আপনারা কি ক্যালকুলেটর পারবেন না আমার সাথে করবেন? পারবো স্যার। স্যার আপনার সাথে করতে আসছি। আচ্ছা, আমার সাথে যদি করেন তাহলে আপনারা এই পার্টটা একত্রে করবেন, এই এতটুকু করবেন। আমি একটু দেখাচ্ছি আপনাকে নিচের পার্টটু, এই পার্টটুকু করবেন, হ্যাঁ, এই পাওয়ার সহকারে। 1.12 পাওয়ার যদি দেন 5, এখানে আসে 1.7623। এবার অন ভাগ দেবেন অ্যান্সার, এবার এটা ইকুয়ালে ক্লিক করবেন, আসবে 0.5674। ঠিক আছে, জি এই ভাগটা করছি। এবার এই মাইনাসটা করব, অন জি। দিয়ে এই অ্যান্সারটা বিয়োগ করব, তাহলে 1 অন মাইনাস অ্যান্সার মাইনাস থাকবে 0.4325। 4352 এবার 25। এই উপরের অংশটাকে নিচের এই অংশটা দ্বারা ভাগ করব, তাহলে আমরা সরাসরি ভাগ চিহ্ন দেবেন। 0.12 এখানে আসে 3.60467, দেখেন আমার দিকে 3.60457 477 আসছে মূলত আমার জি 477। আচ্ছা, এরপরে এই পার্টটা দিয়া আমরা এই পার্টটাকে একটু ডাইনে বামে নিব, এইটা নিলাম এই বামে এবং এই 12,500 টাকা নিলাম ডানে। এরপর এখানে এর এ স্থায়ী রেখে আমার এই গুণের এই অংশটাকে আমরা ইকুয়ালের বামে নিয়ে যাব, এখানে হবে ভাগ। কি হবে বলেন? ভাগ। তাহলে এটা যদি ভাগ করেন, একটু ভাগ করে দেখেন কত আসে, দেখেন 12,500 ভাগ এটা, 12,500 ভাগ অ্যান্সার দেন, আসে 3,467। 3,467.62, এখানে আমি 68 লিখে দিলাম। দেখেন বুঝতে পারছেন কিনা? জি। তাহলে আমার ব্যাংকে, আমি যদি ব্যাংক থেকে 12,000 টাকা ঋণ আনি, তাহলে আমাকে ব্যাংকে প্রতি মাসে প্রতি বছরে কিস্তি দিতে হবে 3,468 টাকা। বুঝতে পারছেন কি সবাই? সজীব ভাই? জি জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা ওয়ার্কিং টুতে আমরা এটার অ্যামোর্টাইজেশন শিডিউল করব। আমরা আসলে অ্যামোর্টাইজেশন শিডিউলটা কেন লাগবে? আমার লাগবে ইন্টারেস্টটা বের করার জন্য, আর ইন্টারেস্টটা বের করার জন্য মূলত আমাদের অ্যামোর্টাইজেশন শিডিউলটা প্রয়োজন হয়। এখন কিভাবে করবেন? অ্যামোর্টাইজেশন শিডিউল মানে কি? আপনি প্রতি বছর 3,400 টাকা করে যে কিস্তি দিবেন, তাহলে কিস্তি দেওয়ার পরে প্রতি বছর কি পরিমাণ টাকা অবশিষ্ট থাকে, ঠিক আছে, ওই ওই বছরে কি জি পরিমাণ টাকা সুদ হয় এবং কত টাকা আসল পরিশোধ করেন, একটা সুশৃঙ্খল তালিকা পাবেন। কি বলছি? একটা সুশৃঙ্খল আমরা তালিকা পাবো। তালিকা। বিষয়টা বুঝছেন? জি স্যার। এবার তালিকাটা করার জন্য আমরা এই ওয়ার্কিং টুতে করব অ্যামোর্টাইজেশন শিডিউল। ওয়ার্কিং টুতে কি করব বলেন? অ্যামortization শিডিউল। অ্যামোর্টাইজেশন শিডিউল হচ্ছে, দেখেন প্রথমে আমরা লিখব ইয়ার, 5টা বছর আমরা নিচে 1 2 3 4 5 পূরণ করব। এরপরে লিখব বিগিনিং লোন। দেখেন আমরা শুরুতে ঋণ আনছি কত টাকা? 12,500 টাকা। কত টাকা বলেন? 12,500 এই টাকা। 12,500 টাকা এখানে লিখছি, কিন্তু নিচেরটা পরে বুঝতেছি, পরে পরে দেখতেছি। এবার ইনস্টলমেন্ট। এখন ইনস্টলমেন্ট বলতে আমরা বলি কিস্তি। আমরা প্রতি বছর কিস্তি দিব 3,468 টাকা। এই টাকাটা 68। আপনি 5 বছরই লিখে রাখবেন, 3,468 টাকাটা প্রতি বছরই আমরা কিস্তি দিব। ঠিক আছে, এবার জি স্যার। ইন্টারেস্টের পরিমাণ বের করবো। আচ্ছা, ইন্টারেস্টের পরিমাণ হবে মূলত এই যে বিগিনিং লোন মানে ইসের উপরে, লোনের উপর মানে ঋণের উপর। এক কথায় প্রথমে ঋণ হচ্ছে ধরেন 12,500 টাকা, এর উপর 12% ইন্টারেস্ট ধরবেন, আসবে 1,500 টাকা। ঠিক আছে, জি। আচ্ছা এই 1,500 টাকা ইন্টারেস্ট মানে কি? সুদ। বলেন কি আসছে বলেন? সুদ। সুদ। মানে আপনি এই প্রথম বছরে কিস্তি দিয়েছেন 3,468 টাকা, এই 3,468 টাকার ভেতরে 1,500 টাকা আছে সুদ, তাহলে আসল টাকা দিয়েছেন কত? এই দুইটা মাইনাস করেন,
তাহলে আসল টাকা দিচ্ছেন আপনি 1968 টাকা। আসল টাকা দিচ্ছেন 68 কত টাকা। বলেন? 1968 টাকা। এটা কি করছি আমরা, দেখেন এই ইনস্টলমেন্ট দিয়ে মানে কিস্তি থেকে সুদের টাকাটা বাদ দিয়েছেন, ইনস্টলমেন্ট থেকে মানে ইন্টারেস্ট বাদ আসল দিয়েছি। টাকাটা হয়েছে 1968 টাকা। এতটুকু বুঝতে পারছেন? জি বছরের শুরুতে ঋণ ছিল 12,500 টাকা, আপনি আসল টাকা পরিশোধ করছেন 1968 টাকা, বছরের শেষে আপনার ঋণ থাকে 10,532 টাকা। এই 10,532 টাকা বিগিনিং, দ্বিতীয় বছরের বিগিনিং লোন, মানে দ্বিতীয় বছরে আপনার লোনের মানে ঋণের পরিমাণ থাকে 10,532 টাকা। বুঝতে পারছেন কি? জি স্যার। আচ্ছা, এবার এই দ্বিতীয় বছরেও আপনি ইনস্টলমেন্ট মানে কিস্তি পরিশোধ করছেন 3,468 টাকা, এটা তো বুঝছেন। এবার ইন্টারেস্ট ধরবেন। ইন্টারেস্ট ধরবেন কোন টাকার উপরে? বিগিনিং লোনের উপরে। তাহলে বিগিনিং লোন আছে 10,532 টাকা, এটার উপরে আপনি 12% ইন্টারেস্ট ধরবেন, আসবে 1,264 টাকা। 1,264 টাকা আপনি সুদ প্রদান করছেন। তাহলে এই ক্ষেত্রে আপনি কিস্তি প্রদান করছিলেন মানে ইনস্টলমেন্ট দিয়েছেন কত? 3,468 টাকা, এর ভেতরে সুদ আছে 1,264 টাকা। তাহলে এই সুদের টাকাটা আপনি এই ইনস্টলমেন্ট থেকে বাদ দিবেন। ইনস্টলমেন্ট থেকে এই সুদের এই টাকাটা যদি আপনি বাদ দেন, তাহলে থাকে হচ্ছে 2,204 টাকা। এই আসল টাকা পরিশোধ করছেন। তাহলে দেখেন, বছরের শুরুতে আপনার ঋণ ছিল 10,532 টাকা, সেক্ষেত্রে আপনি যদি 2,204 টাকা আসল টাকা পরিশোধ করেন, বছরের শেষে আপনার ঋণ থাকে 8,228 টাকা। এই 8,228 টাকা 28 টাকা। তৃতীয় বছরের প্রারম্ভিক ঋণ। এবার এই এবার ইন্টারেস্ট ধরবেন কোন টাকার উপরে? এই 8,328 টাকার উপরে আপনি ইন্টারেস্ট ধরবেন। এই টাকার উপরে যদি 12% ইন্টারেস্ট ধার্য করেন, তাহলে আসে আপনার 999 টাকা হচ্ছে ইন্টারেস্ট। কত টাকা ইন্টারেস্ট আছে বলেন? 999 টাকা। 999 টাকা। এই ইন্টারেস্টের টাকাটা আপনি ইনস্টলমেন্ট থেকে বাদ দিবেন। মানে ইনস্টলমেন্ট কিস্তির টাকা থেকে বাদ দেন। 3,464 টাকা থেকে আপনি সুদ যদি বাদ দেন 999 টাকা, তাহলে আপনার আসল টাকা পরিশোধ করা হয় 2,469 টাকা। 2,469 টাকা কি? আসল টাকা। এই আসল টাকাটা বাদ দেবেন আপনি প্রারম্ভিক ঋণ থেকে। প্রারম্ভিক ঋণ হচ্ছে 8,328 টাকা। এখান থেকে বাদ দিবেন আপনি মানে আসল টাকা পরিশোধ করছেন 2,469 টাকা। তাহলে এটা বাদ দিলে আপনার বছরের শেষে ঋণ থাকে 5,889 টাকা। এই 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 টাকাটা যেটা তৃতীয় বছরের এন্ডিং লোন, সেটা চতুর্থ বছরের হয়ে যাবে প্রারম্ভিক লোন মানে প্রারম্ভিক ঋণ। এই প্রারম্ভিক ঋণের উপর আবার 12% ইন্টারেস্ট ধার্য করবেন, আপনার ঋণ আসবে 703 টাকা। কত টাকা বলেন? 703 এই টাকা 703 ইন্টারেস্ট। টাকা আপনি ইনস্টলমেন্ট থেকে বাদ দেবেন, মানে কিস্তি থেকে বাদ দেবেন। কিস্তি থেকে 703 টাকা যদি আপনি সুদ বাদ দেন, তাহলে আপনার আসল টাকা থাকে 2,765 টাকা। এই আসল টাকা হচ্ছে 2,000 কত? 765 টাকা। এবার আপনি কাজ করবেন, এই আপনার ঋণ ছিল 5,859 টাকা, 859 এক্ষেত্রে আপনি টাকা। আসল টাকা পরিশোধ করছেন 2,765 টাকা, এটা বাদ দিবেন, আপনার বছরের শেষে ঋণ থাকবে 3,064 টাকা। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এই 3,094 টাকা এটা হচ্ছে পঞ্চম বছরের প্রারম্ভিক ঋণ। 3,094 টাকা এটা কি? পঞ্চম বছরের প্রারম্ভিক ঋণ। এই প্রারম্ভিক ঋণটার উপর আপনি প্রারম্ভিক এবার ঋণ। ধরবেন হচ্ছে ইন্টারেস্ট। কি ধরবেন বলেন? ঠিক আছে। এটার জি উপরে 10% ইন্টারেস্ট। কিন্তু শেষ বছরে আপনি সরাসরি ইন্টারেস্টটা ধরবেন না। কারণ কি? দেখেন, আমরা যে ইন্টারেস্টটা ধার্য করছি, পয়েন্টের পরে অনেক মান ছিল। ক্লিয়ার? বিষয়টা বুঝবেন। পয়েন্টের পরে কি ছিল? অনেকগুলো মান ছিল যেগুলো আমরা কিন্তু লিখিনি। লেখছেন? বুঝবেন, এখানে না 12% দিয়ে প্রত্যেকটা দেওয়ার পরে পয়েন্টের মান আসে। তাহলে আপনারা শেষ বছরে একটু চালাকি করবেন। দেখেন, আপনার ঋণ আছে কত বলেন? 3,094 টাকা। আচ্ছা, তাহলে আপনার এই আসল এই শেষ বছরে আপনার এই 3,094 টাকায় তো আসল টাকা পরিশোধ করতে হবে নাকি? কথা বলেন। জি আচ্ছা, তাহলে আপনি জি স্যার। কিস্তি দিতে আছেন 3,468 টাকা। এই টাকাটা থেকে আপনি আসল টাকা বাদ দেন, কারণ আপনার এই টাকাটা তো আসল দিতে হবে। এই আসল টাকাটা আপনি এখানে বসাই দেন, এই প্রিন্সিপাল পেমেন্টে বসাই দিবেন। তাহলে দেখবেন বুঝতে পেরেছি। আপনার বাকি থাকে কয় টাকা? এইখান থেকে এই আসল টাকাটা বাদ দেন, তাহলে থাকে 3,374 টাকা। 374 টাকা হচ্ছে আপনার ইন্টারেস্ট। 374 কত কি হয় বলেন?
ইন্টারেস্ট। 374 হয় না, হয়তো 2-1 টাকা ব্যবধান হইতে পারে, কারণ এটা আমি ইন্টারেস্টের মাধ্যমে ধরছিলাম তো। এখানে আমরা ইন্টারেস্ট দিয়ে দেবো যে কয়টা ব্যবধান থাকবে। যে টাকা ব্যবধান থাকে ওইটা আপনি ইন্টারেস্ট ধরে দিবেন, ঠিক আছে। আর যদি আপনি এই আগের নিয়ম অনুযায়ী করেন 3094 টাকার উপরে যদি আপনি 12% ইন্টারেস্ট ধরেন, আপনার এক্ষেত্রে এই 374-এর কাছাকাছি একটা মান থাকবে, 75-76, মানে 1-2 টাকা ব্যবধান থাকতে পারে, কমও আসতে পারে, বেশিও আসতে পারে। সেক্ষেত্রে আপনি জিরো করার জন্য আপনারা এখানে 94 ধার্য করে দিবেন আর এখানে নীল লিখে দিবেন, কারণ এখানে কোনো বছর শেষে কোনো সুদের টাকা মানে ইনস্টলমেন্টের টাকা কি বাকি থাকে না। না। আশাবাদী বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই পার্টটুকু কিন্তু একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে। এখনো কিন্তু এটার জন্য বাকি আছে। হুম। এ তো অবশ্যই অনেক বড় অঙ্কের, আপনারা বুঝতে পারছেন। মূলত আমাদের এই ইনস্টলমেন্টে ট্যাক্সের টাকা ছাড় দিয়ে আমরা পিবি টাকা বের করবো। মূলত এই পিবি বের করা হচ্ছে আমাদের অরিজিনাল কাজ। এই পিবি বের করার জন্য আমাদের এই যত কাজগুলো করতেছি এই শুধু পিবি বের করার জন্য। গত ক্লাসে যারা ছিলেন একটু বোঝার কথা। এবার দেখেন, এটা করার জন্য আমরা এখন একটু ডেপ্রিসিয়েশন বের করব। কি বের করবো বলেন? ডেপ্রিসিয়েশন। এখন আমরা মেশিন কিনছি কয় টাকা দিয়ে বলেন? 12,000 কত? 12,500 টাকা দিয়া। এবার এটার যদি মাইনাস অবশ্যই বাদ দেবে, সেলভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য 0 টাকা, মানে ভগ্নাবশেষ কোনো নাই। মূল্য নেই। এটার আয়ুষ্কাল 5 বছর। এই 5 দ্বারা ভাগ দিলে এটার ডেপ্রিসিয়েশন আছে 2,500 টাকা। ডেপ্রিসিয়েশন আসে কত বলেন? 2500। 2,500 টাকা, ঠিক আছে। এখন আমরা এই পি ফ্যাক্টর বের করার সময় এই সূত্রটা একটু ফলো করব, এর আগে আমাদের লাগবে না, ঠিক আছে। এখন আমরা এটা একটু করি, এই যে এই ক্যালকুলেশন অফ পিবি, এই হচ্ছে আসল অঙ্ক। এটা এই ছকটার মাধ্যমে কিন্তু এই পার্টটা শেষ হবে, ঠিক আছে। এখন দেখেন এই ছকের একটু ঘরগুলো দেখেন। প্রথম ইয়ার, এখানে 9টা কলাম আছে। কয়টা কলাম বলেন? 9টা। রো ইয়ার দিবেন কয়টা? ইনস্টলমেন্ট। রো দিবেন হচ্ছে আপনার বছর যেই কয়টা সেই কয়টা, তার থেকে বছর। অতিরিক্ত একটা। মনে থাকবে? বছর যেই কয়টা সেই জি কয়টা, স্যার। তার থেকে অতিরিক্ত একটা, নাম লেখার একটা জন্য। হেডিং। আচ্ছা দেখেন, তাহলে এখানে হচ্ছে ইয়ার, পরে হচ্ছে ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট মানে কিস্তি, এরপরে ইন্টারেস্ট, এরপরে ডেপ্রিসিয়েশন। এতটুকু বুঝতে পারবেন। এখন দেখেন ইনস্টলমেন্ট মানে কিস্তি। ইনস্টলমেন্ট কিস্তি প্রতি বছরে কত টাকা? এই যে দেখেন প্রতি বছর কত টাকা? 3,468 টাকা। এই দেখেন পুরো 68 টাকা। বছরগুলোতে ইনস্টলমেন্ট ধার্য করছি 3,468 টাকা। আশাবাদী এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা এবারে লিখছি কি ইন্টারেস্ট, বলেন কি হবে এখন? ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা, এই দেখেন আমরা এই ইন্টারেস্টের এই পাশে এই ছকটা করছি হচ্ছে এই ইন্টারেস্টটা মূলত বের করার জন্য। দেখেন বুঝতে পারেন কিনা? জি স্যার। এই ইন্টারেস্টটা আমরা সম্পূর্ণ কপি করে এখানে ছেড়ে দিছি। ক্লিয়ার? জি জি। আচ্ছা, এরপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন। এইমাত্র দেখেন ডেপ্রিসিয়েশন বাই করছি 2000, মানে এই মেশিনটার প্রতি বছরের অবস্থায় কত? 2,500 টাকা। 2500। জি। আচ্ছা, এই 2500 টাকা বলেন খরচ না? জি। তাহলে এখন আমরা টোটাল কস্ট বাই করব। কি বের করবো বলেন? টোটাল কস্ট। টোটাল কস্ট, এই যে ডেপ্রিসিয়েশনেরটা আর ইন্টারেস্টটা, এই দুটোই তো খরচ। এই দুটো কি বলেন? হুম। খরচ। ইন্টারেস্ট আর ডেপ্রিসিয়েশন এই দুটো কি খরচ। আমরা এই দুইটা যোগ করে আমরা টোটাল কস্ট বের করব। তাহলে টোটাল কস্ট আছে আপনার 4,000। এই প্রত্যেকটা এই দুইটা যোগ করে আসবে 4,000, 3,776, 3,499, 3,205, 2,280। তাহলে এটা বের করলাম কি আমরা টোটাল কস্ট। কি বের করেছি বলেন? একটু টোটাল কথা কস্ট। বলেন। টোটাল কস্ট। এরপরে আমরা বের করব কস্ট। ট্যাক্স। এখন শুনেন, খরচের উপর মূলত ট্যাক্স ধরা হয় না। সরকারের যে পরিমাণ টাকা আপনার খরচ হয়, খরচের উপরে কি করে না? ট্যাক্স ধরে না। এখন ট্যাক্স এই ধরে ট্যাক্স না। আইসি কোন জায়গায় বসে? এই ধরেন একটু দেখাই, এই ট্যাক্স রেটটা আপনি ধার্য করেন, এটা একটু বাদ হয়ে যাবে। কথা বুঝেন? এই যে ফ্যাক্টরটা করি হচ্ছে এই কারণে, এই যে 9% আমরা ফ্যাক্টর যে মানটা বাইর করবো, এটা তো আর আকাশ থেকে পড়ে নাই। এটা আসবেই হচ্ছে এই ট্যাক্সটা বাদ দেবো। এটা দেখেন, এই 4,000 উপরে মানে টোটাল খরচের উপরে আপনি 40% ট্যাক্স ধার্য করা হয়েছিল। 40% ট্যাক্স আমরা বাদ দিব, ঠিক আছে। তাহলে 40% ট্যাক্সের টাকা দেখেন বাইর করছেন 1,600 টাকা। এই টাকাগুলোর উপর ট্যাক্স ধার্য করবেন। তাহলে এই 1,600 টাকা, 1,505 টাকা, 14,000 টাকা, 1,400 টাকা, 1,281 টাকা, 1,151 টাকা। এবার এই যে ট্যাক্স টাকাটা যে আমরা বের করছি, আসলে আমরা এই টাকাটা এই টোটাল কস্ট থেকে বাদ দিয়ে দিব। দেখেন এই টোটাল কস্ট ছিল আমাদের 4,000 টাকা, এখান থেকে ট্যাক্স রেট ছিল 1,600 টাকা, এটা বাদ দেন। তাই কত? কথা বলেন।
1868 1800 টাকা। এবার এই যে টোটাল কস্ট থেকে প্রত্যেকটা ঘর থেকে আপনি এই যে ট্যাক্সের টাকাটা বাদ দিয়ে থাকবেন। এই যে টাকাটা এটা হচ্ছে মূলত এনসিও অথবা এনসিএফ, নিট ক্যাশ বেনিফিট। এটা কি বলেন বলেন? নিট ক্যাশ নেট ক্যাশ বেনিফিট। বেনিফিট। তাহলে আপনার মূলত লাভ হয় 1868 টাকা, 1962 টাকা, 2068 টাকা, মানে এই টাকাগুলো আপনার কি হয়? বেনিফিট হয়। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আমরা ধরবো পিভি ফ্যাক্টর। ঠিক আছে, এখন পিভি ফ্যাক্টর আমরা কিভাবে পাবো? এই টাকাটা কোন জায়গায় দেওয়া নাই। নাই। ক্লিয়ার? মূলত এখানে 9% না, কারণ একটা কপি করে আনছিল, দেখুন 9% রয়ে গেছে। দেখেন, এখন আমরা পিভি 12%। ফ্যাক্টর বের করব। এই পিভি ফ্যাক্টর বের করার নিয়মটা হচ্ছে এই। এটা 12% না স্যার? হ্যাঁ, না না, 12% তো ইন্টারেস্ট, এটা আলাদা জিনিস। ও আচ্ছা। এই ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে দেখেন, আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। বলেন আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। ট্যাক্স রেট। আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। আচ্ছা, আর মানে কত পার্সেন্ট বলেন? তার মানে 12%। 12%। এনে 0.12, আমি 1%। 12%। হ্যাঁ। 1 মাইনাস ট্যাক্স রেট, তাহলে 1 থেকে ট্যাক্স রেট 40%। তাহলে 1 থেকে যদি 40% বাদ দেয়, তাহলে যেটা থাকে সেটা দ্বারা 0.12 ধরে যদি গুণ দেন, তাহলে এখানে আসে 7.2। কত আসে বলেন? 7.2। 7.2 হচ্ছে আপনার, এখানেও লিখতে হবে 7.2% হচ্ছে আপনার ফ্যাক্টর। ফ্যাক্টর কত বলেন? 7.2। 7.2। 7.2%। এরপরে আমরা এই ফ্যাক্টরের মানটাকে আপনারা অবশ্যই বের করতে পারেন, পারেন না? জি অন স্যার। ভাগ, এটা কিভাবে বের করবেন বলতে পারেন? অন ভাগ 1 ভাগ 1.7। 1.072। ঠিক আছে, এবার ইকুয়াল দেবেন। এবার 5টা ইকুয়াল দিলে আপনার এই ফ্যাক্টরের মানটা বের হবে। যারা পারেন না তারা আমাকে একটু সরাসরি একটু এই ক্লাসটা কাটার পরে আমি আপনাদেরকে অবশ্যই করে দিব। ঠিক আছে, জি স্যার। দেখেন, এবার আমরা এই পিভি ফ্যাক্টর আর এই এনসিএফ এই দুটো গুণ করবেন। ঠিক আছে, এই দুটো যদি গুণ করেন, তাহলে আমার থাকে কত? এই যে দেখেন, এই পিভি হুম। প্রথম বছরে থাকে 1743 টাকা, পরের বছর 1700 টাকা, পরে 1769 টাকা, মানে এভাবে এইটা নামে। এবার এই টোটাল পিভিটা আপনি যোগ দেন, তাহলে এই মেশিনটার বর্তমান মূল্য আসে আমার 8,420 টাকা। টোটাল পিভি, এটাকে কি বলবেন আমরা? টোটাল কোথাও পিভি। টোটাল হুম। পিভি। তাহলে এই মেশিনটার যদি আমরা নগদে ক্রয় করি, আমি আবার বললাম, যদি এই মেশিনটা আমরা নগদে ক্রয় করি ব্যাংক থেকে কিস্তি নামাইয়া, তাহলে এই মেশিনটার দাম পড়ে আমার কাছে 8,420 টাকা। 420 টাকা। ঠিক আছে, বুঝতে পারছেন কি? জি স্যার, জি। আচ্ছা, এত বড়। এবার এই একটা অপশন শেষ, মাত্র পারচেজ অপশন। এই যে এতটুকু শুধু কষ্ট হয়েছে প্রথম এতটুকু করতে, এটা হচ্ছে কি পারচেজ অপশন শেষ। এরপরে আমরা লিজ অপশন দিয়ে দেখব, লিজ অপশনে আমাদের কত টাকা খরচ হয়। এই দেখেন লিজ অপশন। এখন লিজ অপশনে একত্রে সম্পূর্ণটা করা যায়। লিজ অপশনে এই প্রশ্নটা দেখেন, বলছে এই দেখেন, ক্যান টেক দ্য মেশিন ফর অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট। আপনি যদি লিজে নেন তাহলে ফর 3,000 টাকা, প্রতি বছরে কিস্তিতে তো আপনাকে 3,000 টাকা। বুঝতে পারছেন? এখানে জি প্রতি স্যার। বছর কিস্তি দেবে কত টাকা? 3000। এখানে কিন্তু আপনাকে বের করতে হবে না, এখানে সরাসরি দিয়ে দিয়েছে। দেখেন ইয়ার 1 থেকে 5 বছর, প্রতি বছরে কিস্তি দেবো 3,000 টাকা। প্রতি বছরে কিস্তি দেবো কত টাকা? কথা 3,000 বলেন। টাকা। এই 3,000 টাকা যদি প্রতি বছরে কিস্তি দেই, তাহলে এখান থেকে আপনি 40% ট্যাক্স ধার্য করেন, তাহলে 3,000 টাকা থেকে যদি 40% ট্যাক্স ধার্য করেন, তাহলে আছে 1,200 টাকা। এবার আপনি 1,200 টাকা এই থেকে বাদ দেন, মানে কিস্তি থেকে 1,200 টাকা ট্যাক্স বাদ দেন। ঠিক আছে, থাকে আপনার 1,800 টাকা এনসিএফ, মানে নিট ক্যাশ বেনিফিট। কত থাকে বলেন? 1800। কথা বলেন। 1800 টাকা। 1,800 টাকা। এরপরে আমরা এই 12%, এই যে পিভি ফ্যাক্টর 7.2 পাইছিলাম, আপনার মনে আছে? এই যে উপরে 7.2 পাইছি। জি স্যার। এবার এই যে আমি এই টাকাটা কিভাবে পাইছি, এই টাকাটা এই যে দেখেন 7.2 এর এই যে টোটাল যেই ফ্যাক্টরটা আছে, এই ফ্যাক্টরের যোগফল হচ্ছে 4.0778। এই আচ্ছা, এইটাও যদি আপনাদের মনে না থাকে, তাহলে এটা আরেকটা বের করার নিয়ম হচ্ছে এই যে এইটা ডিএফ। ডিএফ এটা 5 বছর বা 10 বছর হোক, একত্রে যদি বের করতে চান, তাহলে সূত্র হচ্ছে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার টু দি পাওয়ার আই। মানে কিস্তি বের করার, পিবির কিস্তি নির্ণয়ের সূত্রটাই এই সূত্রটাই, শুধু এর অংশটা নাই। আশাবাদী বুঝতে পারছেন? আহ এবার এতটুকু যদি করেন, তাহলে আপনার আসে মানে 4.0778। ঠিক আছে,
এইটা দ্বারা আপনি জি এই যে স্যার। বেনিফিট গুণ দেন, তাহলে এখানে নিট ক্যাশ বেনিফিট আসে, মানে পিবি ফ্যাক্টর আসে 7,340 টাকা। তাহলে এটা আপনি 7,000 এই মানে লিজ অপশনে আপনার এই মেশিনটার দাম পড়ে 7,340 টাকা। তাহলে আপনার এই কোনটা ভালো হবে, এই 8,420 টাকা কেনা ভালো হবে না 7,340 টাকা কেনা ভালো হবে? 7,340 টাকা ভালো হবে, কারণ এই অপশনে খরচটা আপনার কম পড়ে। এখন এই ক্লাসটা কেটে যাবে, আপনারা সাথে সাথে জয়েন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আশাবাদী বুঝতে জি পারছেন নাকি? স্যার সেম ভাবে। দেখেন এইটা কিন্তু সহজ হয়, ঠিক আছে? জি জি। এইটা সহজ, এইটা আপনার কেনা সহজ, কারণ এইখানে আপনার যাইবে 7,300 টাকা, আর এই পারচেস করবে ক্রয় করলে আপনার যাবে 8,420 টাকা। হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে আপনার এই